আমার বক্তব্য হচ্ছে যে আমি পুরো লিস্টটা দেখিনি। আমি শুনলাম এরকম একটা লিস্ট বেরিয়েছে এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের বহু দল বাদ পড়েছে। গ্র্যান্ট দেওয়ার ক্ষেত্রে দেখুন, প্রত্যেকে কিছু ডিসক্রিমিনেশন থাকে, কিছু নিজস্ব মানদণ্ড থাকে। কাকে গ্র্যান্ট দেওয়া হবে, কাকে গ্র্যান্ট দেওয়া হবে না, তা অনেকটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর নির্ভর করে। ফলে যতক্ষণ না আমি এই লিস্টটা খুঁটিয়ে দেখছি, আমি এটার পেছনে কোনো রাজনৈতিক পক্ষপাত আছে কিনা তা এক্ষুনি আমি বলতে পারছি না। আমি পুরোটা দেখে তারপর এটা নিয়ে কথা বলতে পারবো, এইটুকু আপাতত আমি বলতে পারি। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা জিএসটি যে 18% আছে, অথচ সোনা হিরে ইত্যাদিতে এত কম। মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, চিঠি পাঠিয়েছেন, তিনি আবার ওই চিঠিটাও টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই বিষয়টা নিয়ে অনেকেই সরব হচ্ছেন, আপনি কি বলছেন? দেখুন, এই যে মুখ্যমন্ত্রী মমতাদি বহুদিন ধরে এই সরকারের আর্থিক, কেন্দ্রীয় সরকার যেভাবে সব রক্ত মুখে নেওয়ার মতো, গুজরাটে সব শিল্পে নিয়ে যাওয়ার মতো এবং কতগুলো নির্দিষ্ট শিল্পগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যে যেভাবে সাধারণ মানুষের ওপর এই জিএসটির নামে নানাবিধ অত্যাচার চালাচ্ছে, এটা নিয়ে মমতাদি দীর্ঘদিন ধরে বলছেন। উনি সম্প্রতি মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি টুইট করেছেন। সেই চিঠির কপি আমার কাছে আছে এবং সেই চিঠিটা যদি আপনারা পড়েন, আপনি দেখবেন কি পরিমাণে মুখ্যমন্ত্রী মানবিকভাবে এটাকে দেখার জন্যে এবং সাধারণ মানুষকে মেরে ফেলার যে চক্রান্ত এরা চালাচ্ছেন এই 5 থেকে 7টা শিল্পগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, সেটা একটা ভয়াবহ। এখন আমার নিজের ধারণা, যেহেতু কেন্দ্রীয় সরকারের অবস্থাটা ভালো না, আমি আশা রাখছি যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখেছেন, সেই চিঠিটাকে ওরা ধ্যান দিয়ে পড়বেন এবং যথাবিহিত ওই চিঠির ভিত্তিতে ব্যবস্থা নেবেন। একদল স্টুডেন্ট তারা প্রতিবাদ করছেন যে বেআইনিভাবে সিন্ডিকেট মিটিং হচ্ছে এবং উপাচার্য তিনি রিটায়ার করে গেছেন, তাও তিনি নিচ্ছেন। উপাচার্য তিনি বলছেন যে যারা আন্দোলন করছে তারা মোটে স্টুডেন্ট নয়, আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উনি যা যা করছেন সবটাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মানলে ওনার এই বিশ্ববিদ্যালয়ে ঢোকাই উচিত না। এখনও সরকারি গাড়ি, নীলবাতি গাড়ি ব্যবহার করছেন। ছাত্ররা কি করেছে আমি বলতে পারবো না, এবং ছাত্ররা আমি গণমাধ্যমে দেখেছি ওরা যে কথাগুলো বলছিল প্রত্যেকটা ঠিক। এই বেআইনি ভুয়ো ইউনিভার্সিটিতে ঢুকে পড়া ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা উপাচার্যর নাম করে ঢুকছেন, এদের অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি আশা রাখবো মহামান্য সুপ্রিম কোর্টকে যেভাবে এরা বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন সরকারি স্তরে, মহামান্য আদালতের ব্যবস্থা নেবেন। আর হয়ে গেছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সম্প্রতি 190% সেমিস্টার ফি বৃদ্ধি করেছে, তা আবার আন্দোলন হয়েছে, এখন আপাতত স্থগিত রেখেছে, কিন্তু তারা আর্থিক সংকটে ভুগছে, বারবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলছে। কি বলবেন? আমাকে উপাচার্যের সঙ্গে কথা বলতে হবে আগে। এটা উপাচার্যের সঙ্গে আমার কিছু জানাননি। উপাচার্য আপনাকে জানিয়েছেন কিনা জানি না, আমায় অন্তত কিছু জানাননি। আমায় জানালে আমি তারপরে এই নিয়ে কথা বলতে পারবো। স্কটিশে আমি এখানকার কলেজ কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে চিনি। আমার মনে হয় না যে স্কটিশ কলেজে র্যাগিংয়ের কোনো ইতিহাস বা ঐতিহ্য আছে। এখানে অনেকগুলো বিশিষ্ট হস্টেল এই কলেজের সঙ্গে নাম জড়িয়ে আছে, ডাফ, অগলবি থেকে শুরু করে অনেকগুলো, রান্ডাস, নানান অনেক হস্টেলের নাম এখানে জড়িয়ে আছে। আমি নিজেই কলেজ 11-12 পড়েছি, গ্র্যাজুয়েশন আমার অন্য কলেজে, কিন্তু আমি কখনো শুনিনি এখানে র্যাগিংয়ের কোনো ব্যাপার ঘটেছে। এবং এখনকার যিনি কর্তৃপক্ষ তাদেরও আমি বহুদিন ধরে চিনি। আমার মনে হয় না এই ধরনের কোনো অবাঞ্ছিত অনভিপ্রেত ঘটনা তার হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা স্কটিশ চার্চ কলেজে আছে। না, আমার মনে হয় যে র্যাগিং খুবই বিচ্ছিন্ন একটা ব্যাধি। এই ব্যাধি সমস্ত জায়গাতেই তদানীন্তন কর্তৃপক্ষ কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন। যাদবপুরের ক্ষেত্রে বলতে পারি
বর্তমান যিনি অস্থায়ী উপাচার্য আছেন উনি বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাকে বিষয়টা জানিয়েছেন। তিনি কি কি প্রতিষেধক নিচ্ছেন সেটা উনি জানিয়েছেন। আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, সিনিয়রদের বলবো জুনিয়রদের ভালোবাসুন, আর জুনিয়র ছাত্রদের বলবো সিনিয়রদের আপনারাও ভালোবাসুন, সম্মান করুন। এই